প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সংবিধান সম্পর্কে জানব। সংবিধানের ক্লাসগুলো দেখলে আপনারা আমার তৈরিকৃত সংবিধানের তথ্য উপাত্ত সহ হ্যান্ডনোটটি পেয়ে যাবেন। আবার সংবিধানের 153টি অনুচ্ছেদ মনে রাখার কৌশলগুলো পেয়ে যাবেন। এই সংবিধান অধ্যায়টিতেই আমরা মনে রাখার কৌশল সহ সংশোধনীসমূহ শিখে রাখব। তাই গুরুত্ব সহকারে আমার নোটটি দেখে নেবেন, পারলে নোট করে রাখবেন। তো এখন আমরা সংবিধানে চলে যাব। বাংলাদেশের সংবিধান মনে রাখবেন, বাংলাদেশের সর্বোচ্চ আইন বা দলিল হলো সংবিধান। সংবিধান সম্পর্কে যা জানা জরুরি: সংবিধানের প্রস্তাবনা 1টি, মূলনীতি 4টি, তফসিল 60টি, অনুচ্ছেদ 153টি, ভাগ বা অধ্যায় 11টি। সুপ্রিম কোর্ট হলো সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক। মনে রাখবেন, সুপ্রিম কোর্ট হলো সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক। এখন আমরা মূলনীতি 4টি শিখব। মূলনীতি 4টি মনে রাখবেন, এই 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়। এই 8 নং অনুচ্ছেদে মূলনীতি রয়েছে। তো মূলনীতি 4টা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। একটা জিনিস খেয়াল করবেন, এই 4টা মূলনীতি ধারাবাহিকভাবে আমাদের সংবিধানের অনুচ্ছেদ হিসেবে আছে। যেমন জাতীয়তাবাদ 9 নম্বর অনুচ্ছেদ, সমাজতন্ত্র 10 নম্বর অনুচ্ছেদ, গণতন্ত্র 11 নম্বর অনুচ্ছেদ, ধর্মনিরপেক্ষতা 12 নম্বর অনুচ্ছেদ। এখন আমরা যাব সংবিধানের প্রকারভেদে। সংবিধানের প্রকারভেদ: সংবিধানকে 2 ভাগে ভাগ করা যায়, যথা লিখিত সংবিধান, অলিখিত সংবিধান। লিখিত সংবিধানে যাব। লিখিত সংবিধানটি হলো সুস্পষ্ট ও দুষ্পরিবর্তনীয়। সবচেয়ে ছোট লিখিত সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের। মনে রাখবেন, সবচেয়ে ছোট লিখিত সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সবচেয়ে বড় লিখিত সংবিধান ভারতের। এটাও মনে রাখবেন যে সবচেয়ে বড় লিখিত সংবিধান রয়েছে ভারতের। অলিখিত সংবিধান: দেশের প্রথা, চুক্তি ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে লেখা হয়। অলিখিত সংবিধান আছে যুক্তরাজ্যের, সৌদি আরবের, স্পেন এবং নিউজিল্যান্ডের। এই 4টা দেশ খুব গুরুত্ব সহকারে দেখবেন যে অলিখিত সংবিধান আছে যুক্তরাজ্যের, যাকে ইংরেজিতে আমরা বলি ইউকে, সৌদি আরবের রয়েছে, স্পেনের রয়েছে এবং নিউজিল্যান্ডের রয়েছে। এখানে একটা নোটস আমরা মনে রাখব, বাংলাদেশের সংবিধানের কোনো অংশ পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। মনে রাখবেন, বাংলাদেশের সংবিধানের কোনো অংশ পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এখন আমরা শিখব সংবিধান প্রণয়ন কমিটি। সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় 11 এপ্রিল 1972 সালে। মনে রাখবেন, সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় 11 এপ্রিল 1972 সালে। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 36 জন। সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিল ডক্টর কামাল হোসেন। এই ডক্টর কামাল হোসেন সেই সময়ের আইনমন্ত্রী ছিলেন। জনক বা রূপকার বলা হয় ডক্টর কামাল হোসেনকে। একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু। একমাত্র বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। ডিয়ার স্টুডেন্টস, এই তথ্যগুলো আপনারা খুব ভালো করে দেখে নেবেন। খসড়া সংবিধানে যাব আমরা। এই খসড়া সংবিধানের হস্তলেখকের নাম হচ্ছে শিল্পী আব্দুর রউফ। অঙ্গসজ্জা ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। ইংরেজি অনুবাদক ডক্টর কামাল হোসেন। বাংলা অনুবাদক ডক্টর আনিসুজ্জামান। কার্যকর বা প্রবর্তন করা হয় 16 ডিসেম্বর 1972 সালে। তার মানে খসড়া সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে। হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা 93টি। হস্তলিখিত সংবিধানের পৃষ্ঠা রয়েছে 93টি। আর হস্তলিখিত সংবিধানের স্বাক্ষর সহ পৃষ্ঠা ছিল 108টি। মনে রাখবেন, হস্তলিখিত সংবিধানের স্বাক্ষর সহ পৃষ্ঠা ছিল 108টি। এখানে একটা নোটস আমরা মনে রাখব। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব হাইকোর্টের। মনে রাখবেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব হাইকোর্টের। এখন আমরা শিখব কে কাকে কি করাবে। কে কাকে কি করাবে মনে রাখবেন, যিনি শপথ পাঠ করবেন, যাকে শপথ পাঠ করাবেন, যার নিকট পদত্যাগ করবেন।
তাহলে যিনি শপথ পাঠ করবেন, রাষ্ট্রপতি শপথ পাঠ করবেন, ইনি পাঠ করাবেন প্রধানমন্ত্রীকে, ইনি পাঠ করাবেন স্পিকার ও ডেপুটি স্পিকারকে, আর রাষ্ট্রপতি পাঠ করাবেন প্রধান বিচারপতিকে। খুব গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখে নেবেন। প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি পদত্যাগ করবেন আবার স্পিকারের নিকট। এখন স্পিকার শপথ পাঠ করবেন, আর এই শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতিকে। স্পিকার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতিকে, আবার স্পিকার শপথ পাঠ করাবেন সংসদ সদস্যগণকে। রাষ্ট্রপতি আর সংসদ সদস্যগণ পদত্যাগ করবেন রাষ্ট্রপতির নিকট। প্রধান বিচারপতি শপথ পাঠ করবেন। এই প্রধান বিচারপতি পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনারকে। প্রধান বিচারপতি পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনারকে, আর প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করবেন রাষ্ট্রপতির নিকট। সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নাবলী এখন আমরা শিখে নেব। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারে 2 মেয়াদকাল, মানে 2 মেয়াদকালের বেশি কেউ বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবে না। রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নেই। স্পিকার জাতীয় সংসদের সভাপতি। রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের 2টি বিভাগ আছে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এখন আমরা 7 নম্বরে যাব। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল 67 বছর। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত মোট 17টি সংশোধনী আনা হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক শাপলা ফুল। রাখবেন, জাতীয় সংসদ ভবন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। এখানে একটা নোটস আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350টি। 300টি নির্বাচিত আসন রয়েছে এবং 50টি মহিলাদের জন্য সংরক্ষিত আসন রয়েছে। এখন আমরা সংবিধানের অনুচ্ছেদে চলে যাব। সংবিধানের অনুচ্ছেদ প্রথম ভাগ প্রজাতন্ত্র। সংবিধানের অনুচ্ছেদের প্রথম ভাগের নাম প্রজাতন্ত্র। এই প্রজাতন্ত্রের অনুচ্ছেদ রয়েছে 1 থেকে 7 খ পর্যন্ত। 1 নম্বর অনুচ্ছেদ হচ্ছে প্রজাতন্ত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা আমরা কিভাবে মনে রাখবো? রাষ্ট্র বা দেশের নাম যে কোনো সংবিধানের শুরুতে থেকে থাকে। মনে রাখবেন, রাষ্ট্র বা দেশের নাম যে কোনো সংবিধানের শুরুতে থেকে থাকে। আর আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই জন্য প্রজাতন্ত্র 1 নম্বর অনুচ্ছেদে রয়েছে। 2 নম্বর অনুচ্ছেদ প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। মনে রাখবেন, আমাদের প্রজাতন্ত্রের সাথে 2টি রাষ্ট্রের সীমানা রয়েছে, ভারত ও মিয়ানমারের। তাহলে কয়টি রাষ্ট্রের সীমানা? 2টি রাষ্ট্রের সীমানা রয়েছে। এই 2টি রাষ্ট্রের সীমানা থেকে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা অনুচ্ছেদ 2। 2 ক, আমাদের দেশের সীমানা প্রথম ভাগ হয় 1947 সালে ধর্মের ভিত্তিতে। সীমানা যদি 2 হয় তাহলে রাষ্ট্রধর্ম 2 ক। মনে রাখবেন, সীমানা যদি 2 হয় রাষ্ট্রধর্ম 2 ক। এখন হচ্ছে 3 নাম্বার রাষ্ট্রভাষা। রাষ্ট্রভাষার জন্য শহীদ মিনার তৈরি করা হয়। শহীদ মিনারের মাঝে 3টি স্তম্ভ রয়েছে। মনে রাখবেন, রাষ্ট্রভাষার জন্য শহীদ মিনার তৈরি করা হয়। এই শহীদ মিনারের মাঝের স্তম্ভ রয়েছে 3টি। তাহলে 3টি স্তম্ভ থেকে 3 এবং রাষ্ট্রভাষা থেকে রাষ্ট্রভাষা। তাহলে রাষ্ট্রভাষা রয়েছে 3 নম্বর অনুচ্ছেদে। এখন আমরা 4 নম্বর অনুচ্ছেদে যাব। জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। মনে রাখবেন, কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের 4 লাইন বাজানো হয়। কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের 4 লাইন বাজানো হয়। কিসের? জাতীয় সঙ্গীতের 4 লাইন থেকে। মনে রাখবো আমরা অনুচ্ছেদ 4, জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। তারপর হচ্ছে রাজধানী। ঢাকা বাংলাদেশের রাজধানী হয় 5 বার। একদম সোজা জিনিস, রাজধানী ঢাকা হয় 5 বার। 5 থেকে রাজধানী 5 নম্বর অনুচ্ছেদে রয়েছে। 6 নম্বর নাগরিকত্ব। এখানে দেখেন 6টি বর্ণ আছে, দন্ত নয় আকার, গ, রহিষিকার, ক, ত এবং ব। মোট 6টি বর্ণ থেকে নাগরিকত্ব 6 নম্বর অনুচ্ছেদে রয়েছে। 2 নম্বর অনুচ্ছেদে রয়েছে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন। এটা মনে রাখবেন, নাগরিকত্ব 6 হলে নাগরিকত্বের পরিচিতি 6-2 হবে। তারপর 7 নম্বর অনুচ্ছেদ সংবিধানের প্রাধান্য। 7 ক, সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ।
7 খ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য। এই তিনটেই আমরা মনে রাখবো এভাবে। 7 সংবিধান, 7 নম্বর অনুচ্ছেদ, 7 ক নম্বর অনুচ্ছেদ, 7 খ নম্বর অনুচ্ছেদ, তিনটাতেই সংবিধান কথাটা আছে, এভাবে মনে রাখবো। 7 ক, 7 খ তিনটিতেই সংবিধান কথাটি আছে। প্রাধান্য 7, বাতিল হবে 7 ক এবং সংশোধন হচ্ছে 7 খ। মনে রাখবেন, প্রাধান্য 7, বাতিল হচ্ছে 7 ক, সংশোধন 7 খ। এখন একবার দেখে নেন, সংবিধানের প্রাধান্য হচ্ছে 7, সংবিধান বাতিল, এই বাতিল হচ্ছে 7 ক, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য, এই সংশোধন কথাটা থাকলে আমরা নিব 7 খ নম্বর অনুচ্ছেদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। এরপরে পার্ট 2 যখন আসবে তখন আপনারা ক্লাসটি অবশ্যই দেখে নেবেন। আমার নোটের ক্লাসটি আপনাদের ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চাকরির প্রস্তুতির সম্পূর্ণ নোটগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়।